আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। এসএসসি ২৬ ব্যাচকে টার্গেট করে আমরা যে কনটেন্টগুলো শুরু করেছিলাম, অর্থাৎ প্রতিটি অধ্যায়ের যে টাইপ ভিত্তিক যে সিকিউ, অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস এবং তাদের সমাধান, অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে যত ধরনের কোয়েশ্চেন বোর্ড এক্সামগুলোতে আসছে সবগুলোকে অ্যানালাইসিস করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে টাইপ করে করে ভাগ করে আমরা যে কনটেন্টগুলো শুরু করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টার প্রথম লেকচার, যেখানে আজকে আমরা শক্তি রিলেটেড যে প্রবলেমগুলো বোর্ড এক্সামগুলোতে বেশিবার আসছে, আর শক্তি অর্থাৎ এই চ্যাপ্টারে তো পার্ট আছে, ক্ষমতা একটা পার্ট, কাজ এবং শক্তিকে একটা পার্ট হিসাব করা যায়। তো এই প্রথম পার্টের যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার বোর্ড এক্সামগুলোতে আসছে, আমরা সেইগুলাকে অ্যানালাইসিস করে সেখান থেকে কিছু কোয়েশ্চেন বাছাই করেছি। তার মধ্যে প্রথম একটা উদ্দীপক আমরা রাখছি। এই ধরনের উদ্দীপক মোটামুটি যারা বিভিন্ন টেস্ট পেপার বা মেডি যেগুলো সলভ করছো, মোটামুটি তোমরা জানো অধ্যায় 4-এ এই ধরনের চিত্র সংক্রান্ত, যেখানে হচ্ছে একটা উচ্চতা থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, তারপর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ধরনের মান বের করতে বলে, শক্তি সংরক্ষণশীলতা যাচাই, আমরা ওই ধরনের অর্থাৎ এইরকম উদ্দীপক রিলেটেড যত প্রশ্ন হতে পারে আর কি, আমরা সবগুলো প্রশ্নকে একটা ভিডিওতে বা একটা লেকচারে নিয়ে আসা ট্রাই করেছি। তো শক্তি সংক্রান্ত আমরা আরও কয়েকটা সিকিউ সলভ করব, তার মধ্যে এটা হচ্ছে সিকিউ 1। অর্থাৎ এরকম চিত্র সংক্রান্ত যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই সংক্রান্ত আমরা 4টা প্রশ্ন রেখেছি এখানে, এরকম উদ্দীপক থেকে। বেশিরভাগ কমন যেগুলো সবচেয়ে বেশিবার আসছে, মানে গ্যাপ দিয়ে দিয়ে বারবার বারবার আসছে, ওরকম 4টা প্রশ্নকে আমরা বাছাই করেছি, যেগুলো আমরা সিকিউ 1-এর অধীনে আজকে সলভ করবো মূলত। তাহলে চলো আজকে আমাদের লেকচারটা শুরু করা যাক। আমরা যদি আমাদের উদ্দীপকটা একটু অ্যানালাইসিস করি, একটু আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, সিকিউর জন্য সবচেয়ে মেইন পার্ট হচ্ছে তুমি উদ্দীপক কত ভালো বুঝো, একটা উদ্দীপককে তুমি কত ভালো অ্যানালাইসিস করতে পারো, এটা হচ্ছে ওই সিকিউটা পারার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে মূলত। অর্থাৎ একটা স্টুডেন্টের বেসিক যত বেশি স্ট্রং হয়, সে উদ্দীপক অ্যানালাইসিসে তত বেশি কি হয়, মানে পারফেক্ট হয়। এবং উদ্দীপক যদি তুমি অ্যানালাইসিস করে প্রশ্নের ধরনটা বুঝতে পারো, তাহলে সিকিউ সলভ করাটা আর বড় কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, তাহলে চলো আমরা প্রথমে একটু দেখি আমাদের উদ্দীপকে কি কি ইনফরমেশনটা দেওয়া আছে। আমাদেরকে একটা হাইট দিয়ে দিছে, কেমন যে মানে ABCD একটা নির্দিষ্ট উচ্চতার অনেকগুলো পয়েন্ট আবার ভাগ করে দিছে, 4টা পয়েন্ট দিছে মেইনলি। তো একটা ভরের বস্তু এ বিন্দুতে রাখা আছে একদম টপ পয়েন্টে, যেটার ভর হচ্ছে 5 কেজি। তো বলা হয়েছে এ বিন্দু হতে 5 কেজি ভরের বস্তুটিকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো এবং বি বিন্দুতে বস্তুর গতিশক্তি 200 জুল। খুবই ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ এই ভরের বস্তুটা যখন এ থেকে মুক্তভাবে পড়তেছে, তো ধীরে ধীরে যখন সে একটা সময় অবশ্যই কোথায় আসবে, একটা সময় পরে বি বিন্দুতে আসবে। তো ওরা বলতেছে যখন বস্তুটা বি বিন্দুতে পৌঁছাইছে তখন তার গতিশক্তি হচ্ছে কত, 200 জুল। এবং এতটুকু বেসিক নিশ্চয়ই আমরা জানি যে একটা বস্তুকে যদি আমরা মুক্তভাবে ফেলে দেই, একদম টপ পয়েন্টে যখন তাকে এখন আমরা ছেড়ে দিই নাই, মুক্তভাবে মানে আমরা ফেলে দিই নাই, তখন তার আদিবেগ 0। কিন্তু যেই মুহূর্ত থেকে বস্তুটা নিচে পড়া আরম্ভ করবে, ঠিক তখন থেকে তার গতিবেগটা বাড়বে, অর্থাৎ তার বেগের মানটা বাড়বে, কারণ অভিকর্ষ তাকে নিজের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, যার কারণে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, যেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। কেমন, তো ফলে বস্তুটার বেগ বৃদ্ধি পাবে, এবং বেগ বৃদ্ধি পেলে আমরা জানি বস্তুর মধ্যে কি আসবে, গতিশক্তির সঞ্চার হবে বা গতিশক্তিও বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আস্তে 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 যখন সে বিতে এসে পৌঁছাবে, তখন তার গতিশক্তির মান হচ্ছে কত, 200 জুল। এরপর আরো দুইটা ইনফরমেশন দেওয়া আছে যে এবি হচ্ছে 2BC-র সমান, অর্থাৎ এবি এর যে দূরত্ব সেটা হচ্ছে বিসি এর দূরত্বের কি ডাবল, মানে এবি ইকুয়াল টু 2 × BC। আবার সিডি অংশের দূরত্বটা আলাদা করে দিয়ে দিছে 50 মিটার। আমরা এই উদ্দীপকটাকে বাছাই করার একটা কারণ আমি একটু বলি। তোমরা এরকম আরো অনেকগুলো উদ্দীপক পাবা যেখানে এই দূরত্বগুলো স্পেসিফিক্যালি দেওয়া থাকে, অর্থাৎ এবি অংশের মান কত, বিসি অংশের মান কত, এরকম প্রত্যেকটা অংশ কত কত মিটার এটা দেওয়া থাকে। তো যখন মানটা উল্লেখ থাকবে, ওইটা তো করা খুব বেশি কঠিন না স্টুডেন্টের কাছে, তাই না? অর্থাৎ তোমাকে যদি আমি এখানে দূরত্ব দিয়ে দেই, তারপরে গতিশক্তি, বিভব শক্তি, এই সংক্রান্ত বিষয়গুলো বের করতে বলি, তুমি ওটা ইজিলি বের করতে পারবা। মূলত শক্তি রিলেটেড এই ম্যাথগুলাতে হাইট বের করাটা বা হাইট নিয়ে হচ্ছে মূল কাজ, মানে উচ্চতা সংক্রান্ত বিষয়টা একটু জটিলতা আছে। তো এটাকে আমরা সিলেক্ট করছি এই কারণে, এখানে দেখো তোমাকে আলাদা করে কি নাই, উচ্চতাগুলো দেওয়া নাই। তো তোমাকে যদি একটু ওরা একটু কঠিন করে কোয়েশ্চেন করতে চায় বা একটু জটিলতার মধ্যে তোমাকে ফেলতে চায়, তাহলে তোমার উদ্দীপকটা এরকম করে দেওয়ার সম্ভাবনা আছে। তোমাকে ডিরেক্ট ভ্যালু দিয়ে দিলে তো তুমি এমনিই ম্যাথ করতে পারবা, ঠিক আছে কিনা? তুমি যদি এই ম্যাথ ভালো করে করতে পারো, তোমাকে এখানে যদি হাইটের মানগুলো দেওয়া থাকে তুমি ওই ম্যাথও ভালো করে করতে পারবা।
ওটাতে কাজ আরো কম। যখন উচ্চতার মান দিয়ে দিবে তখন তোমার কাজ কি আরো কমে যাবে। বাট এখানে তোমাকে উচ্চতার ভ্যালুটা দেওয়া নাই, তোমাকে নিজ থেকে এই উচ্চতার ভ্যালুগুলো বের করতে হবে। তো তুমি যদি এই প্রশ্নটা সুন্দর করে সলভ করতে পারো, তাহলে যদি উচ্চতা দিয়ে তোমাকে একই প্রশ্নগুলো করা হয়, তখন তুমি কি সেগুলোর অ্যান্সার করতে পারবা না? অবশ্যই পারা উচিত। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এখন এখান থেকে আমাদের প্রশ্নগুলো কি কি আসছে। প্রথম প্রশ্ন আমাদেরকে বলতেছে এ বি অংশের উচ্চতা, অর্থাৎ বস্তু যে এ থেকে ফেলে দিছি বিতে আসছে, এই এ বি অংশের উচ্চতাটা কত হবে সেটা বের করতে বলছে। আমরা আস্তে আস্তে পরেরগুলো তো যাবো, আমরা প্রথম প্রশ্ন নিয়ে একটু কাজ করা শুরু করি। আসো প্রথম প্রশ্নের অ্যানালাইসিস চাই। আমরা কি বলতেছে প্রথম প্রশ্নে, দেখো এ বি অংশের উচ্চতা। এখন এ বি অংশ সম্পর্কিত আমরা কি কি জানি? বস্তুর ভর জানি 5 কেজি, লিখলাম। আমরা হাইট বের করতে চাই, আচ্ছা ঠিক আছে। আদিবেগ 0, আদিবেগ কত? 0, কারণ এ থেকে যখন আসবে কোন একটা উচ্চতা থেকে যখন আমরা একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিব তখন তার আদিবেগ হচ্ছে কত? 0। মুক্তভাবে ছেড়ে দেওয়া মানেই 0, আদিবেগ 0 থেকে তুমি তাকে ফেলে দিছো। তো বি বিন্দুতে যখন আসছে, বি বিন্দুতে কিন্তু বস্তুটার একটা গতিশক্তি ছিল, বলে দিছে এটার যে বস্তুটা যখন বিতে আসবে, এখানে বস্তু যখন এই পয়েন্টে আসবে তখন এই বস্তুর গতিশক্তি হচ্ছে কত? 200 জুল। এই বস্তুর গতিশক্তি হচ্ছে কত? 200 জুল। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই কে। তাহলে আমার ই কে এর ভ্যালু হচ্ছে কত? 200 জুল দেওয়া আছে। এবার আমাকে এ বি অংশের উচ্চতা বের করতে বলছে। এখন উচ্চতা আমরা কিভাবে বের করতে পারি? আচ্ছা দেখো তো, ই কে সংক্রান্ত তুমি তো একটা সূত্র জানো। গতিশক্তির সূত্র হচ্ছে ই কে ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন আমরা যদি হাফ রেখে দেই, এম এর মান আমরা জানি, বসাই দিলাম, সেটা কত? 5। ভি স্কোয়ারের সূত্র কি? আমরা গতি চ্যাপ্টারে গতির সমীকরণ পড়ার সময় এই সূত্রগুলো পড়ছি না? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, পড়ছি না? তাহলে এখানে কি লিখবো? ইউ স্কোয়ার প্লাস 2gh লিখবো। আমরা কি লিখবো? 2gh, কারণ পরন্ত বস্তুর বেলায় আমরা এই সূত্রটা তো নিশ্চয় পড়ছি। আমি একটু সূত্রটা লিখে দিই। ভি স্কোয়ার ইকুয়াল টু কি? ইউ স্কোয়ার প্লাস 2gh, পড়ছি না এটা? এই যে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, যেখানে ভি স্কোয়ার, তো ভি স্কোয়ারের মানটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি। এই যে এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, আমরা ওই মানটাই বসাইছি। তাহলে এখন যদি আমরা ভ্যালু বসাই, 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 বা 5/2 লিখতে পারো, আমরা লিখে রাখলাম। ইউ কত? 0 না? ওই যে আদিবেগ তুমি 0 থেকে ফেলে দিছো, তাহলে 2 ইন্টু কত? 9.8 ইন্টু কি? এইচ। এই যে এইচটাই তুমি বের করবা, অর্থাৎ তুমি এই এইচটা কোনটা, এইচটা কেন অ্যাবি এর সমান একটু যদি বলি, আমি ব্যাখ্যা বলি, তাহলে বিষয়টা হচ্ছে তুমি যে গতিশক্তিটা হিসাব করতেছো, যেমন গতিশক্তির ভ্যালু তুমি এখানে কত বসাবা? 200 বসাবে না বি বিন্দুর জন্য? তাহলে বি বিন্দু, এই যে দেখো, গতিশক্তি 200 জুল কখন হবে? যখন বস্তুটা বি বিন্দুতে এসে পৌঁছাবে। তো এ থেকে বিতে আসার জন্য তার একটা উচ্চতা অতিক্রম করে আসতে হয়েছে না? এবং ওই উচ্চতার জন্য তার গতিশক্তি হচ্ছে কত? 200 জুল। তাহলে 200 জুল ব্যবহার করে তুমি যে হাইটটা বের করবা সেটা হলো এ থেকে বি বিন্দুর হাইট, কারণ এইটুকু উচ্চতার জন্যই তার গতিশক্তি কত হয়েছে? 200 জুল হয়েছে। তো 200 জুলকে ব্যবহার করে যে উচ্চতাটা তুমি বের করবা সেটা এ বি এর উচ্চতা হবে না? বুঝতে পারছি? এটাই হচ্ছে আমাদের এ বি এর উচ্চতা, যেটাকে আমরা এইচ বলতেছি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 200, এখানে 5/2, তোমরা এটা একেবারে ক্যালকুলেশন করবে, আমি জাস্ট একটু লিখতেছি। তোমরা চাইলে এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার বের করতে পারো। 9.8কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? অথবা 2 কাটাও দিতে পারবা। আচ্ছা একেবারে করে ফেলে, এত জটিলতাই না আগে। 19.6 ইন্টু এইচ। তাহলে এখান থেকে এবার এইচ এর ভ্যালুটা কত আসে আমি যদি একটু বলি। এইচ এর ভ্যালু আসবে 400 ডিভাইডেড বাই 5 ইন্টু 19.6। এইচ এর ভ্যালু আসতেছে 4.08 মিটার। 4 পয়েন্ট, তাহলে এইচ ইকুয়াল টু 4 পয়েন্ট কত? 08 মিটার। এটাই হলো আমার এ বি এর উচ্চতা। এটাই হলো কার উচ্চতা? এ বি এর উচ্চতা। এই যে তোমাকে বলছে না এ বি অংশের উচ্চতা, এই যে তুমি বের করছো, দেখছো? এই হলো বিষয়। এগুলো হচ্ছে আমার গিভেন ইনফরমেশন। এগুলো কি ছিল? দেওয়া আছে প্রশ্নে এইগুলো। তো আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করছি এখানে ভি স্কোয়ারের জায়গায়। আমরা মূল সূত্র লিখছি কোনটা? গতিশক্তিটা, যেহেতু আমাদের গতিশক্তির ভ্যালুটা দেওয়া আছে। ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার থেকে আমরা উচ্চতাটা বের করছি। আশা করি জটিল কোনো অংশ ছিল না, মোটামুটি বুঝার মতো, তাই না? একটু মনোযোগ দিলেই কিন্তু ম্যাথটা সলভ করার মতো অংশ। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন সলভ করছি, ঠিক আছে? আমাদের কিন্তু এইচ এর ভ্যালুটা লাগবে পরের অংশগুলোর জন্য। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, বুঝিয়ে দিচ্ছি আমি। এটুকু আমরা পারবো। এবার আমরা যাবো আমাদের কি সেকেন্ড কোয়েশ্চেন। আমরা এইচ এর ভ্যালুটা একটু লিখি, অর্থাৎ এটা মুছে দিচ্ছি। এ বি পরিমাণ, এই যে
এই হাইটটা এখন কত পাইছি আমরা 4.08 মিটার। এটা আমরা কত এই যে 1 নম্বর থেকে ক নং বা 1 নং থেকে বের করছি। এবার আসো 2 নম্বর প্রশ্ন। 5 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির তুলনা করো। 5 সেকেন্ড পর অর্থাৎ বস্তুকে ফেলে দেওয়ার 5 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি এবং কি গতিশক্তির মধ্যে তুলনা করতে বলছে। আচ্ছা, তাহলে এখন গতিশক্তি বিভব শক্তি যারা মোটামুটি চ্যাপ্টার 4 এর বেসিক বিষয়গুলো জানো, অর্থাৎ ইকে ইপি কেমনে হিসাব করে, গতিশক্তি বিভব শক্তির হিসাব নিকাশে একটা পয়েন্টই ভ্যারি করে বা একটা রাশির ভ্যালুই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ভালো করে খেয়াল করতে হয় সেটা হলো কি উচ্চতা। গতিশক্তির বেলায় উচ্চতা কিভাবে কাউন্ট করতে হয়, বিভব শক্তির বেলায় উচ্চতা কেমনে কাউন্ট করতে হয় একটু বলে নেই। যারা লেকচারটা দেখতেছো বা খাতা কলম থাকলে একটু ভালো করে একটা বক্স করে সুন্দর করে দুইটা লাইন লিখে রাখো। প্রথমত, যখন তুমি ইকে বের করবা, ইকে মানে গতিশক্তি, ইকে মানে গতিশক্তি, মানে এটা হলো এইচ হিসাব করার নিয়ম। এইচ আমরা কার ক্ষেত্রে এইচটা কেমনে হিসাব করব, এইচ হিসাব করার নিয়ম, এইচ হিসাব করার নিয়ম। যখন তুমি ইকে বের করবা তখন এইচ কাউন্ট করবা বস্তু উপর থেকে কতটুকু নিচে নামছে, নিচে নামছে। আচ্ছা আমি লিখে দিই, তারপর আমি একটু এক্সপ্লেন করে দিব। ধরো ইপি যখন বের করবে তখন হচ্ছে, তখন যেভাবে এইচ কাউন্ট করবে সেটা হলো বস্তু ভূমি হতে কত উচ্চতায় আছে বা কত উপরে আছে আর কি। হ্যাঁ, কত উচ্চতায় মানে হচ্ছে কত উপরে। খুব বেশি গুরুত্বপূর্ণ, মোটামুটি এই দুইটা লাইনের ব্যাখ্যা যারা জানো বা যারা বুঝো তাদের জন্য এই ম্যাথগুলো করা খুব বেশি কঠিন না। অর্থাৎ তুমি শুধু এইচটা হিসাব করতে জানো কিনা এইটুকুই প্রশ্ন। যদি এইচ হিসাব করতে জানো তাহলে শক্তি রিলেটেড এই প্রশ্নগুলোতে জটিলতার কোনো পার্টই নাই। আমরা যখন ম্যাথ করবো আমরা দেখতে পারবো, শুধু একটু মাথায় খেয়াল করতে হবে কখন, এইচ বের করার সময়। এখন কি বলছি তোমাকে দেখো তো, ইকে গতিশক্তি যখন বের করব তখন নিয়ম হচ্ছে বস্তু উপর থেকে কতটুকু পড়ছে সেটা। সাপোজ ধরো আমি উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি, ধরো তোমাকে বস্তু মনে করো এখানে আছে, তাহলে এটা মনে করো এ পয়েন্ট, এখানে ধরো একটা বি পয়েন্ট, আর এখানে হচ্ছে সি পয়েন্ট। এখন তুমি ধরো বি পয়েন্টে কি বের করতে চাও, গতিশক্তি আর বিভব শক্তি বের করতে চাও বি পয়েন্টের। তো যখন তুমি বি পয়েন্টের গতিশক্তি বের করবা তখন আমরা বলছি গতিশক্তির বেলায় হাইট হবে কোনটা, বস্তু উপর থেকে কতটুকু নিচে নামছে। আচ্ছা উপর হতে হবে, এখানে একটা শব্দ অ্যাড করো, উপর হতে বা উপর থেকে কতটুকু নিচে নামছে। এখন দেখো তো বস্তু ছিল কোথায়, এতে, তুমি বস্তুর গতিশক্তির কাজ মানে হিসাব করতেছো কোথায়, বিতে, তাহলে বস্তু নামছে কতটুকু, উপর থেকে কত নামছে, এ বি পরিমাণ নামছে না, একটুক পরিমাণ নামছে না, এটাই হবে ইকের জন্য। মানে এই হাইটটা দিয়ে তুমি কি বের করবা, ইকে বের করবে, এই যে কতটুকু নামছে। যে পয়েন্টে তুমি গতিশক্তি বের করতে চাও, বস্তু উপর থেকে ওই পয়েন্টে আসতে কতটুকু হাইট নামছে, ওইটাই হবে গতিশক্তির বেলায় হাইট। আর বিভব শক্তির বেলায় হচ্ছে সেম, তুমি বি পয়েন্টে বিভব শক্তি বের করতে চাও, তাহলে নিয়ম কি, বস্তু ভূমি হতে কত উচ্চতায় আছে, তাহলে তুমি কোন পয়েন্টে বের করতে চাও, বি পয়েন্টে, তাহলে এইখানে যখন বস্তুটা থাকবে এই যে সি থেকে সে কত উপরে আছে, এই যে এতটুকু উপরে আছে, এতটুকু পরিমাণ। এই এইচটা কখন ব্যবহার করবা, যখন তুমি ইপি বের করবা তখন। বুঝতে পারছি? তাহলে আমরা ইকে এবং ইপি কখন কার জন্য এইচ হিসাব করবে এটা বুঝবো কেমনে, এই যে বারবার বলতেছি, যে পয়েন্টে তুমি তো গতিশক্তি বা বিভব শক্তি যেটাই হিসাব করো একটা বিন্দুর জন্য হিসাব করবা, হয় সেটা এ বিন্দু, না হয় বি বিন্দু, না হয় সি বিন্দু, যে কোনো একটা বিন্দুতেই তো হিসাব করবা। তো গতিশক্তির বেলায় মনে রাখবা উপর থেকে ওই বিন্দুর উচ্চতা কত, মানে ওই বিন্দুতে বস্তুটা আসতে উপর থেকে কতটুকু নামছে, সেটা হবে গতিশক্তির জন্য হাইট বা গতিশক্তির জন্য উচ্চতা। আর ওই একই বিন্দুতে যখন তুমি বিভব শক্তি হিসাব করবা তখন তুমি মনে রাখবা ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতাটা কত, ভূমি থেকে উচ্চতা, সেটা হবে বিভব শক্তির জন্য উচ্চতা বা বিভব শক্তির জন্য হাইট। বুঝাতে পারছি? একটু মনে রাখো জাস্ট কথাগুলা, আমরা ম্যাথ করার সময় যখন মানে এক্সাম্পল যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো হাতে কলমে করলে এটা এমনি বুঝে যাবা। জাস্ট আমি তাও একটু আলোচনা মানে এই দুইটা বিষয় একটু ভালো করে লিখে রাখবা খাতায়, যে ইকে কিভাবে হিসাব করে, ইপি কিভাবে হিসাব করে। আচ্ছা এবার আসো আমরা 2 নম্বর প্রশ্নটাকে একটু সলভ করি। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে,
5 সেকেন্ড পর বস্তুর বিভব শক্তি গতিশক্তির তুলনায়। এখন গতিশক্তি বিভব শক্তি দুইটাই আমরা বের করতে পারবো কখন? যখন 5 সেকেন্ড পর বস্তুর উচ্চতা বের করতে পারবো। কারণ 5 সেকেন্ড পরে তো বস্তু এখানে কোন বিন্দুতে আসছে সেটা কিছু বলে নাই। বস্তু তখন বি তেও থাকতে পারে, বা সি তেও থাকতে পারে, বা বি সি এর মাঝখানেও থাকতে পারে। তো 5 সেকেন্ড পর তার অ্যাকচুয়াল উচ্চতাটা কত এটা কি আমরা জানি? জানি না। তাহলে আমরা আগে 5 সেকেন্ড পর তার উচ্চতাটা বের করব, কারণ বস্তু যখন পড়বে 5 সেকেন্ডে তো সে একটা উচ্চতা নেমে আসবে, কতটুকু উচ্চতা নামবে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা যদি আগে হিসাব করি যে 5 সেকেন্ড পর বস্তুর উচ্চতা বা অতিক্রান্ত উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারে একই কথা। তাহলে সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, জি এর মান তো আমরা অলরেডি জানি, পরন্ত বস্তুর বেলায় তো ত্বরণ কাজ করে না, অভিকর্ষণে ত্বরণ কাজ করে আলাদা করে। তাহলে আমরা এখানে কি বের করব? হাইট। তাহলে আমরা কি দিয়ে বের করতে পারি? এইচ দিয়ে করতে পারি। ইউটি পরন্ত বস্তুর জন্য পজিটিভ হয় সমীকরণ, কেমন? হাফ জিটি স্কোয়ার। তাহলে ইউটির ভ্যালুটা 0 হয়ে যাবে, কারণ স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়তেছে। তাহলে হাফ ইন্টু 9.8, কত সেকেন্ড পরে বের করতেছো? 5 সেকেন্ড, 5 স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালু কত হয়? 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাল্টিপ্লাইড বাই 4.9, তাহলে আসবে হচ্ছে 122.5, 122.5 মিটার। এই যে 5 সেকেন্ড পর বস্তুর উচ্চতা হচ্ছে কত? 122.5 মিটার। তাহলে এখন এটার জন্য একটু এবার আলাদা করে চিত্র আঁকাবা, এই চিত্রের অংশ না। 2 নাম্বার প্রশ্ন করার জন্য তোমাকে এই চিত্রের সাহায্য নিতে হবে না, কারণ এখানে তো নির্দিষ্ট করে পয়েন্ট করে দিছে যে বি সি ডি আলাদা, বাট 5 সেকেন্ড পরে এই দূরত্বটা তো এখানে কারোর সাথে ম্যাচ করবে না, এই জন্য তুমি জাস্ট আলাদা করে একটা ফিগার ড্র করবা। এই যে মনে করো এইভাবে ড্র করলাম। তাহলে আমরা বলতেছি বস্তু মনে করো শুরুতে কোথায় ছিল? এ বিন্দুতে ছিল, আর একদম ভূমি হচ্ছে কি ডি। তাহলে আমরা 5 সেকেন্ড পরে মনে করলাম বস্তুটা এখানে আসছে, ধরো এটার নাম দিলা কি, নতুন একটা বিন্দু এফ। 5 সেকেন্ড পর বস্তু কোথায় আছে এখন? এফ বিন্দুতে। এবং এই যে 122.5 যে ভ্যালুটা তুমি পাইছো সেটা কার উচ্চতা? এটা কি এফ এর ভ্যালু নাকি ডিএফ এর ভ্যালু? বস্তু উপর থেকে পড়তেছে না, তাহলে উপর থেকে 5 সেকেন্ড পর বস্তু কতটুকু নিচে নামছে এটা সেই হাইটটা না? তাহলে বস্তু এখানে ছিল, 5 সেকেন্ড পর এখানে আসছে, তাহলে 122.5 এটা কি? এটার ভ্যালু না? বুঝতে পারছি কার ভ্যালু? এই যে এই অংশটার ভ্যালু। তাহলে এখন আমরা যদি হিসাব করি এটা হলো কত? 122.5 এটা। তো এখন ডিএফ এর ভ্যালু কত হবে? ডিএফ এর ভ্যালুর জন্য আমাদের টোটাল উচ্চতাটা বের করতে হবে, অর্থাৎ এখানে টোটাল উচ্চতাটা কত সেটা আমাদেরকে কি করতে হবে? হিসাব করতে হবে। আচ্ছা, এখানে 2 নাম্বার প্রশ্নটা একটু বুঝিয়ে, 2 নাম্বার প্রশ্নটা আমরা আলাদা করে অ্যাড করছিলাম, এটা এই উদ্দীপক রিলেটেড না। এখানে একটু সমস্যা হয়ে গেছে কি দেখো, তুমি যখন এ বি বি সি মানে এই উদ্দীপক রিলেটেড যদি করতে যাও তখন এটার সাথে এটা ম্যাচ করবে না, এই অংশের সাথে এই অংশটা কি করবে না? ম্যাচ করবে না, কারণ এখানে দূরত্বের মানটা এটা টোটাল দূরত্বের চেয়ে অনেক বেশি আসবে, কারণ এখানে সিডি হচ্ছে মাত্র 50 মিটার, এ বি তুমি পাইছো 4.08, বিসির মানটা কি হবে? আরো কম হবে না? এই যে এ বি ইকুয়াল টু বিসি, তাহলে বিসি আরো কম হবে, তাহলে টোটালটা মিলে 122-এর চেয়ে কম আসতেছে। তো মূলত আসলে 2 নাম্বার প্রশ্ন যেটা, সেটা আলাদা প্রশ্ন, অর্থাৎ এই উদ্দীপক রিলেটেড না, কারণ এই উদ্দীপক থেকে যদি করতে যাও হাইটের ভ্যালুটা ম্যাচ করবে না। তাহলে আপাতত আমরা ধরে নিচ্ছি 2 নাম্বার প্রশ্নের জন্য আলাদা করে একটু একটা কাজ করো, যে টোটাল হাইট পাশে একটু লিখে রাখো, টোটাল হাইট এইচ ইকুয়াল টু মনে করো কথার কথা 200 মিটার, আমরা এটা ধরে নিলাম এইচ 200, মানে এই টোটাল উচ্চতাটা হচ্ছে কত? 200। আমরা এটা ধরে নিচ্ছি যে এখান থেকে এই টোটাল এটা হলো 200 মিটার। বুঝছো? বারবার একটু বলতেছি 2 নাম্বার প্রশ্নটা উদ্দীপক সংক্রান্ত না, বা উদ্দীপক রিলেটেড করে করা যাবে না, কারণ উদ্দীপকের টোটাল হাইট এই এফ এর ভ্যালু থেকে কি কম। তো আমাকে যদি টোটাল হাইটটা দিয়ে না দেয় তাহলে কিন্তু আমরা এই যে এফ ডি যেটা নিচের অংশ সেটা বের করতে পারবো না। তো আমরা 2 এর জন্য আলাদা করে টোটাল হাইটটা ধরে নিছি। তো উদ্দীপকও তোমাকে এরকম হয়, যদি এরকম প্রশ্ন করে হয় টোটাল হাইটটা দিয়ে দিবে, অথবা টোটাল হাইট বের করার মতো কোনো একটা অপশন দেওয়া থাকবে যেটা দিয়ে তুমি সম্পূর্ণ উচ্চতাটা হিসাব করতে পারবা। তো আপাতত যেহেতু আমাদের 2 নাম্বার প্রশ্নে এই উদ্দীপক থেকে হচ্ছে না বা উদ্দীপকের ইনফরমেশন ম্যাচ করতেছে না, তো আমরা টোটাল হাইটটা কত ধরে নিছি? 200। বুঝতে পারছি? মনে করো এটা একটা আলাদা ইনফরমেশন শুধু 2 নাম্বার প্রশ্নের জন্য দেওয়া আছে, এই যে এইচ ইকুয়াল 200 এটা শুধু কার জন্য? 2 নাম্বার প্রশ্নের জন্য। এই 2 নাম্বার আবার অন্য কারোটার সাথে সম্পর্কিত হবে না। আচ্ছা, তাহলে এ থেকে এফ এর ভ্যালু যদি 122.5 হয়, এফ থেকে ডি এর ভ্যালু কত হবে? 200 থেকে এটা মাইনাস করে দিবা না, কারণ টোটাল উচ্চতা আমরা 200 বললাম। তো এফ এর ভ্যালু যদি এতটুকু হয়, এফ ডির ভ্যালু কত হবে? এই টোটালটা থেকে এটা মাইনাস 200 মাইনাস 122.5,
77.5 মিটার। তাহলে এটার মান হলো 77.5 মিটার। এই হচ্ছে আমাদের বিষয়। এখন আসো আমরা ম্যাথটা করে ফেলবো কিভাবে। আমরা বিভব শক্তি আর গতিশক্তি বের করতে চাই। তাহলে 5 সেকেন্ড পরে হিসাব করতে বলছে। তাহলে 5 সেকেন্ড পর বস্তু এখন কোথায় আছে, কিন্তু বস্তু আর এখানে নাই। বস্তু 5 সেকেন্ড পর কোথায় চলে আসছে, এফ বিন্দুতে চলে আসছে। তো এখন এফ বিন্দুতে তুমি কি বের করবা, একবার গতিশক্তি বের করবা আর একবার বিভব শক্তি। 5 সেকেন্ড পরে বলছে না, তো 5 সেকেন্ড পর বস্তু আছে কোথায়, এফ যেখানে ওইখানে। তাহলে ওই বিন্দুতে, এফ বিন্দুতেই একবার গতিশক্তি আর একবার বিভব শক্তি বের করব। তাহলে আসো প্রথমে বিভব শক্তি বের করে একেবারে সোজা ডিরেক্ট সূত্র বসাই দিবা। এফ বিন্দুতে বিভব শক্তি, এফ বিন্দুতে বিভব শক্তি। বিভব শক্তির ফর্মুলা আমরা অবশ্যই জানি, ইপি ইকুয়াল টু কি, mgh। তাহলে এখন মান বসাও। এম এর মান কত, 5 কেজি, জি কত 9.8। এবার একটু ভালো করে বলো তো এইচ কিভাবে হিসাব করে বলছিলাম। যখন আমরা বিভব শক্তি বের করি তখন হাইট কিভাবে কাউন্ট করা হয়, যে বিন্দুর জন্য বিভব শক্তি বের করতেছো ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা। তাহলে তুমি বের করতেছো কার জন্য, এফ বিন্দুর জন্য। কি বের করতেছো, বিভব শক্তি বের করতেছো। তাহলে হাইট কিভাবে কাউন্ট করবা, ভূমি থেকে ওই বিন্দু কত উপরে আছে। এই যে এফ বিন্দু, এই যে ভূমি, ভূমি থেকে এফ বিন্দু কতটুকু উপরে আছে, 77.5 মিটার উপরে আছে। তাহলে এখানে হাইটের ভ্যালু কত বসবে, 77.5। এখন জাস্ট তুমি কি করে দিবা, গুণ করে দিবা। 77.5 ইন্টু 9.8 ইন্টু 5 কত আসে, 3797.5। 3797 কত 5 জুল। এটা হলো ইপির ভ্যালু, মানে বিভব শক্তির ভ্যালু। এই যে আমরা একটা ভ্যালু বের করছি, কেমন। আচ্ছা এরপর আসো ইকে, গতিশক্তি। আমাদেরকে তো গতিশক্তি আর বিভব শক্তি দুইটারই তুলনা করতে বলছে। তাহলে এখানে কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার আসো, হাফ বসলো, এম এর ভ্যালু কত 5, এটাও বসালাম। ভি স্কোয়ার জায়গায় আমরা কোন সূত্র ইউজ করবো সবসময়, এখানে ইউ স্কোয়ার প্লাস কি 2gh। তাহলে হাফ মাল্টিপ্লাইড বাই 5, ইউ কত 0, কারণ ওই যে স্থির অবস্থান থেকে পড়তেছে, এ থেকে আসছে না, এ থেকে এফ বিন্দুতে আসতেছে। তাহলে এতে তার বেগ কত ছিল, স্থির ছিল, তাহলে 0। 2gh, এই যে 2, জি কত 9.8। এবার বলো তো এইচ কত হবে, এখানে এইচ কত লিখবো, ইকের বেলায় কি কাউন্ট করে, এইচ কেমনে হিসাব করে বলছিলাম, যে বিন্দুতে ইকে বের করবা, যে বিন্দুতে ইকে বের করবা ওই বিন্দুতে আসতে কতটুক নিচে নামা লাগছে। মানে বস্তুটা তো একটা হাইট থেকে পড়তেছিল, তো তুমি যে বিন্দুতে বের করতেছো ওই বিন্দুতে আসার জন্য বস্তু কতটুকু নিচে নামছে। তুমি বের করতেছো এফ বিন্দুতে, বস্তু আসছিল কোত্থেকে, এ থেকে। তাহলে এফ বিন্দুতে আসার জন্য কতটুকু নামছে, 122.5 মিটার। তাহলে এখানে বসবে কত, 122.5। তাহলে যদি ক্যালকুলেশন করি এখানে এই টু কাটা যাবে। তাহলে এখানে ভ্যালু আসবে 5 ইন্টু 9.8 ইন্টু 122.5, 6002.5, 6002.5 জুল। এটা হলো আমার ইকের ভ্যালু। এটা হলো কার ভ্যালু, ইকের ভ্যালু। এই যে বুঝছি নাকি বুঝি নেই, আশা করি বুঝছি। আচ্ছা তাহলে এখানে একটু করে মনে রাখবা, আমাদের একটা কিন্তু ইনফরমেশন গ্যাপ ছিল। কি গ্যাপ, আমরা এখানে এই হাইটের মানটা যদি দেওয়া না থাকতো এই 2 নাম্বার প্রশ্ন কিন্তু অ্যান্সার বের করতে পারতাম না। অর্থাৎ এই উদ্দীপকের সাথে এই হাইটটা ম্যাচ করতেছে না। এই উদ্দীপকের টোটাল হাইট বড়জোর কত হবে, 60 মিটার হবে। 60 মিটার হবে না, আরো কম হবে। কিন্তু এখানে 5 সেকেন্ড পর বস্তু অলরেডি কি 122.5 মিটার নিচে নেমে গেছে, এই যে বের করছি না। তাহলে এখানে কিন্তু এইটার উচ্চতার সাথে এটার উচ্চতা ম্যাচ করতেছে না। আমরা যেহেতু অনেকগুলো প্রশ্নকে একসাথে করতে গেছি, হয়তো এই উদ্দীপকের সাথে এটা কি ইনফরমেশনের সাথে ম্যাচ করে না, যার কারণে এখানে ভ্যালু একটু কি আসছে, মানে একটু বেশি আসছে। তো আমরা এটাকে সলভ করার জন্য এক্সট্রা করে একটা হাইট ধরে নিছি। এটা আমরা ধরে নিছি কারণ উদ্দীপকে যদি এরকম কোয়েশ্চেন করে, ওই যে তোমাকে টোটাল হাইটটা দেওয়া থাকবে, এরকম টোটাল হাইট কত, অথবা টোটাল হাইট বের করার মতো একটা ইনফরমেশন থাকবে। তাহলে আপাতত শুধু 2 নাম্বারের জন্য এই 200 মিটার ভ্যালুটা ইউজ করবা, শুধু 2 নাম্বারের প্রশ্নের জন্য। এই 200 মিটারের কিন্তু আর কোথাও কোনো কি নাই, ভূমিকা নাই। শুধু 2 নাম্বারের জন্য আমরা এই টোটাল হাইটটা কত ধরছি, 200 মিটার ধরছি, আর কিচ্ছু না। বুঝতে পারছি, এটা শুধু। তাহলে এই ছিল আমাদের প্রশ্ন, আর এই হচ্ছে আমাদের অ্যান্সার। যে 5 সেকেন্ড পরে বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে তুলনা করতে বলছে না। এখন তুলনা তুমি কি করতে পারো, বিয়োগ করেও দেখাইতে পারো, গতিশক্তি অনেক বেশি, বিভব শক্তি তার তুলনায় কম, অথবা ভাগ করেও দেখাইতে পারো
যে গতিশক্তি বিভব শক্তির কি এত গুণ, এটাকে এটা দিয়ে ভাগ করবা, রেজাল্ট যত আসবে, রেজাল্ট মেবি কত 2 আসবে, 2 আসবে আর কম কম আসবে, হ্যাঁ কম আসবে, 1.8 গুণ বা 1.8 সামথিং এরকম কিছু একটা আসবে ভাগ করলে, অথবা বিয়োগ করে দেখাতে পারো যে গতিশক্তি বিভব শক্তির তুলনায় এত জুল বেশি, এটা থেকে এটা বিয়োগ করবা, যেটা বেশি হবে ওটাকে বেশি বলে দিবা জাস্ট। এই হলো অ্যান্সার। বুঝতে পারছি আশা করি 2 নাম্বারটাও। তাহলে এবার আমরা যাব কত নাম্বার, 3 নাম্বারটাতে। 3 এবং 4 আমাদের মেইন প্রশ্ন হচ্ছে, মানে এই উদ্দীপকটা নেওয়ার সবচেয়ে বড় ভূমিকা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আমরা যেগুলোকে প্রায়োরিটি দিছি সেটা হচ্ছে 3 আর 4। এই উদ্দীপক থেকে এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আসছে, 3 আর 4। 3 নাম্বার প্রশ্নটা খুব বেশি, এটা মানে গণহারে আসছে, অনেকটা বলা যায় একদম গণহারে, এটা এই রিলেটেড কনসেপ্টগুলো থেকে। কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। 1/4 মানে কি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে কত উচ্চতায়, এরকম প্রশ্নগুলা অনেকভাবে আসছে বুঝছো। এখন আমরা হয়তো আরেকটা দুইটা দেখাবো তোমাদেরকে। যেমন আমি যদি বলি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 1/3 হবে, 1/5 হবে, মানে বললাম না লটস অফ কোয়েশ্চেন রিলেটেড টু নাম্বার 3, এরকম অনেকগুলো আসছে। এখন তুমি যদি একটা বুঝে করতে পারো, যেমন এইটা তুমি যদি বুঝে করতে পারো যেটা কেমনে করে, তাহলে এখানে শুধু তোমাকে কি করবে জানো, ভ্যালুটা চেঞ্জ করবে, প্রশ্ন সেম থাকবে, শুধু এই 1/4 জায়গায় বলবে যে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, 1/3 হবে, অর্ধেক হবে, এটা। তো তুমি অর্ধেক মানে কত, হাফ, 1/4 1/4, ঠিক আছে, 1/3 1/3, এভাবে করে করে মান বসাবা, পুরো প্রসেসটা কি থাকবে, সেম থাকবে। তা আমরা একটু ভালো করে প্রসেসটা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এরকম প্রশ্নকে সলভ করেটা কেমনে, শুধু ওই নিয়মটা একটু খেয়াল করবে। তাহলে যখনই তোমাকে এরকম জিজ্ঞাসা করবে যে কত উচ্চতায়, আমরা তো জানি না আসলে কত উচ্চতায় হবে, তো আমরা প্রথমে একটা প্রেডিকশন দিব, আমরা ধরে নিব যে এক্স উচ্চতায়, মনে করি এক্স উচ্চতায়, এই কথা তুমি প্রথমে বলে ফেলবা যে মনে করি, আচ্ছা আগে কি ফিগার, আচ্ছা লিখে ফেলো আগে, তারপর ফিগারটা দেখাবো, আমি ফিগারটা দেখাই দিব। মনে করি ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ওরা যেটা বলছে যে কি বিভব শক্তি গতিশক্তি রাখতে হবে, আমরা ওটাই বলে দিব যে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4, তো আমরা 1/4কে এভাবে লিখতেছি 1/4 হবে, বা এত অংশ হবে, এটা বললাম। 1/4 তোমরা বাংলায় লিখতে পারো, বা 1/4 মানে তো 4 ভাগের 1 ভাগ, তো এটাকে এভাবে লিখছি আমরা। এইবার আসো এটাকে সলভ কেমনে করে একটু দেখি। এই ধরনের প্রশ্নের জন্য সবসময় চিত্র আঁকাবা, ফিগার ড্র করবা, আদারওয়াইজ তোমার হয়তো তোমরা চিত্র না আঁকেও পারবে, চিত্র আঁকলে তোমার ভিজুয়ালাইজেশন করতে, ম্যাথ করতে অনেক কি ইজি মনে হবে। তাহলে আসলে এরকম করি, এই যে টোটাল উচ্চতা হচ্ছে এ থেকে ডি, তো এখানে কিন্তু টোটাল উচ্চতা বের করতে হবে, মানে এ থেকে ডি পর্যন্ত সম্পূর্ণ হাইট যদি তুমি না জানো, তুমি ওই 5 নাম্বারের মতো আটকাই যাবে, সরি 2 নাম্বারের মতো আটকাই যাবা, এই যে 5 সেকেন্ড পর যেটা করতে গেছিলাম। তো এবার আসলে টোটাল হাইটটা বের করি, টোটাল হাইট এবার বের করা যাবে এখানে কিভাবে, দেখো এখানে আমরা যদি টোটাল হাইটটা একটু দেখাই, এ থেকে ডি, টোটাল হাইটটা কিসের কিসের উপর নির্ভর করছে দেখো তো, টোটাল হাইট সমান দেখো তো এভাবে লেখা যায় কিনা, এ বি যোগ বিসি যোগ সিডি, এই 3টা অংশের যোগফল, 3টা অংশ মিলেই তো টোটাল হাইটটা হয়েছে, তাই না? তো 3টা অংশের উচ্চতা কি আমরা জানি না এখন। এ বি, এই যে তুমি প্রথম নাম্বার প্রশ্ন সলভ করছো, এ বি কত 4.08, এই যে 4.08 বসালাম। বিসি কত, বিসি হচ্ছে এ বি এর অর্ধেক, অর্থাৎ এ বি যদি 2 ইন্টু বিসি হয়, তাহলে বিসি এর ভ্যালু কি হবে, এ বি এর অর্ধেক হবে না? তাহলে এটার অর্ধেক কত, এটার অর্ধেক হচ্ছে 2.04, তোমরা এটা করে দেখবে, এটাকে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে এটা পাইছি আর কি, আমি ডিরেক্ট লিখে দিলাম এ বি এর অর্ধেক। আশা করি তো বুঝছো এ বি এর অর্ধেক, সবাই তো বুঝছো জিনিসটা, মানে এ বি যদি 2 ইন্টু বিসি হয়, বিসি এর ডাবল হচ্ছে কে, এ বি। তাহলে বিসি করার সময় আমরা কি করবো, বিসি এর ভ্যালু বের করার সময় 2টাকে এই পাশে পাঠাবো না, তো 2 এদিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে, এ বির অর্ধেক, এই যে এ বির এটার অর্ধেক হচ্ছে এটা। আর সিডির ভ্যালু কত 50, সেটা তো দেওয়াই আছে, তাহলে এখানে এখন ভ্যালু কত আসে 50 52 56, 56 পয়েন্ট, এখানে কত আসবে 12, এই এটা হচ্ছে আমার টোটাল ভ্যালু, মানে অ্যাডি এর ভ্যালু, দেখছো অ্যাডি, এই যেখানে কিন্তু টোটাল হাইটটা আগে তোমার বের করে নিতে হবে, এই টোটাল হাইট। তাহলে আমরা টোটাল হাইটটা একটু লিখে ফেলি পাশে, আমরা উপর অংশটা মুছে দেবো, তারপর টোটাল হাইট হচ্ছে
56.12 মিটার, এটা টোটাল হাইট। এখন আমরা কি বলছি, মনে করি ভূমি হতে 1 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির কি হবে 1/4 হবে। তাহলে ধরো সেটা এখানে, আর ভূমি হতে x হচ্ছে এই যেটা, ভূমি থেকে 1 মিটার উচ্চতা। এখন তুমি টোটাল উচ্চতাকে 2 ভাগে ভাগ করে ফেলছো না, ধরো এটা একটা নাম দিলা, বিন্দু কি এফ, এফ নাম দিলাম আবার, এই যে। তাহলে ডিএফ এর ভ্যালু হচ্ছে 1 মিটার, ভূমি থেকে 1 মিটার উচ্চতা বলছো, তাহলে ভূমি থেকে 1 মিটার উচ্চতা, তাহলে এ থেকে এফ এটা কত হবে, এটা 56.12 মাইনাস এক্স হবে না, বুঝছো? এটা কেন? কারণ টোটাল উচ্চতা হচ্ছে 56.12 মিটার। তো এতটুকু উচ্চতা যদি এক্স হয়, তাহলে এই যে উপরের এতটুকু অংশ এটা কি হবে, টোটালটা থেকে এক্স এটা বাদ যাবে না, বুঝতে পারছি? তাহলে এখন টোটাল অংশটাকে আমরা 2 ভাগে হিসাব করব, একটা হলো এফ ডি যেটা 1 মিটার, আর একটা হলো এএফ যেটা হলো এতটুকু। এবার আমরা কি এ এক্স এর মানটা বের করতে চাই, ওই যে কত মিটার উচ্চতায় এই যে এটা হবে। তাহলে এবার আসো শর্তটা লিখি, শর্ত মতে, এই যে শর্ত মতে কি আমাদেরকে একটা ইকুয়েশন দিছে যে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, এটা আমার ইকুয়েশন, এটাকে আমরা ইকুয়েশনে লিখব। তো অনেক স্টুডেন্ট এইখানে এসে একটা বড় ভুল করে, ভুলটা হচ্ছে এখানে ওরা বুঝতে পারে না যে মানে এটা কি ইপি ইকুয়াল টু 1/4 ইকে হবে নাকি ইকে ইকুয়াল টু 1/4 ইপি হবে। মানে আমি একটু বলি, ধরো এখানে বলতেছে না বিভব শক্তি গতিশক্তির কি হবে 1/4। তো এখন তুমি লেখার সময় তো তোমাকে এটা সংকেত দিয়ে লিখতে হবে, যে এরকম মনে করো ইপি ইকুয়াল টু 1/4 ইকে এরকম হবে, অথবা ইকে ইকুয়াল টু 1/4 কি ইপি। এখানে একটা কারেক্ট আনসার, তাই না? কিন্তু এখন মানে স্টুডেন্টরা বুঝে না যে এখানে অ্যাকচুয়ালি হবে কোনটা, ইকুয়েশন লেখে কেমনে। আমি তোমার একটা শর্টকাট কথা বলে দিই, মানে তুমি এই ধরনের কথাগুলো থেকে বুঝবা কেমনে। তুমি সুন্দর মতো আগে এইভাবে লিখে ফেলবা, যে কোনো ধরনের কোয়েশ্চেন ইপি ইকুয়াল টু তুমি আগে কি লিখবা, ইকে লিখে ফেলবা। এখন তোমাকে মনে করে এরকম বলছে 1/4 বলবে, অর্ধেক বলবে, 3 গুণ বলবে, 5 গুণ বলবে, 10 গুণ বলবে, বলুক, কোনো সমস্যা নাই। তুমি ইপি ইকুয়াল টু ইকে লেখার পর জাস্ট একটা কথা চেক করবা, এই যে 1/4 কথাটা কার সাথে আছে, এটা কি বিভব শক্তির সাথে আছে না গতিশক্তির সাথে আছে। দেখো তো, গতিশক্তির 1/4, এই যে গতিশক্তির 1/4, এই 1/4 কথাটা কার সাথে আছে, গতিশক্তির সাথে আছে না, যার সাথে থাকবে তার সাথে বসাই দিব ওকে। এটা হলো আমাদের কারেক্ট আনসার। এই যে 4/1 বা 1/4 ওয়ার্ড, এই ওয়ার্ডটা কার সাথে আছে, গতিশক্তির সাথে আছে, যার সাথে থাকবে ওই সংকেতটা বা ওই ভ্যালুটা তার সাথে বসাই দিবা। যদি বিভব শক্তির সাথে থাকতো বিভব শক্তির সাথে বসাই দিতাম, বুঝতে পারছি? তাহলে যার সাথে থাকবে ওই ওয়ার্ডটা তার সাথে বসাই দিবি। এবার আসো ইপির ক্ষেত্রে ইকুয়েশন কি, এম জি এইচ আর 1/4 লিখলাম, ইকে কি হাফ এম ভি স্কোয়ার, এই যে এম, এটাকে আমরা ব্রেকেটে লিখি হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে একটা কাজ করতে পারো, এটা গুণ করলে কত হয়ে যায় 1/8, এই যে 4 এবং 2 মাল্টিপ্লাই করলে কত 1/8, তো 8 এদিকে চলে আসলে কি হবে গুণ হয়ে যাবে না একেবারে, উপর উঠলে আমি 8টাকে এদিকে নিয়ে আসতেছি, এই এম এর সাথে এই এমটা কাটা, কারণ একই বস্তু তো হিসাব করতেছো, তো বস্তুর ভর তো আর দুই রকম হবে না, এম এম কাটা চলে গেছে। তাহলে এদিকে আছে কি 8 জিএস, 8টা কোত্থেকে আসছে বুঝছো তো, 4 দুগুণে 8 ছিল নিচে, ওই পাশে চলে গেছে, উপর উঠে গেছে, এই যে 8, আর জিএইচ বসে গেছে। তাহলে এখানে এই হাফ আর 1/4 তো তুমি ক্যালকুলেশন করে ফেলছো, এম কেটে দিছো, শুধু আছে কি ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার সূত্র কি, ইউ স্কোয়ার প্লাস 2GH, এখানের এইচটাকে তুমি কি লিখবা প্রাইম লিখবা, মানে দোনোটাই যেন সেম না হয়, তুমি প্রাইম লিখতে পারো বা আরেকটা কিছু ধরে নিবা, যাতে তুমি আলাদা করে লিখছো এটা বোঝা যায়, দোনোটাকে এইচ একই রকম লিখবা না। এবার দেখো এখানে ইউ, এই যে ইউ স্কোয়ার এটা তো 0, এই ভ্যালুটা কত শূন্য না, মুক্তভাবে পড়তেছে, তাহলে এখানে শুধু আছে কে 2GH, শুধু আছে কে 2GH। এখন জি জিও কাটা, অভিকর্ষ ত্বরণও কি কাটাকাটি, সেম না অভিকর্ষ ত্বরণ দুই পাশে, তাহলে এখানে এখন কে আছে 8H ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা কাজ করি, আর একটু শর্টকাট করে ফেলি, লাইন বাড়ায় দরকার নেই, শুধু শুধু 2 দিয়ে 8কে কেটে দাও, কত হয় 4। এখন এখানে আছে কে এইচ, আর এখানে আছে কে এইচ প্রাইম, দেখো তো একটুকু ছাড়া আর কোনো রাশিমালা বাকি আছে কিনা, আমি একটু মাঝখানে কিন্তু কাটাকাটিটা শর্টকাট করছি, আশা করি তোমরা একটু বুঝবা। প্রথমে এই যে 8 গুণ করে এখানে পাঠিয়ে দিয়েছিলাম, বস্তুর ভর সেম এই জন্য এম এম কাটা চলে গেছে, জি এর মানও সেম এই জন্য জিও কি চলে গেছে কাটা, তো এই পাশে আছে শুধু এইচ, এই পাশে আছে কে এইচ প্রাইম। এখন এটার হাইট আর এটার হাইট এই দুটোটা উচ্চতা কিন্তু সেম না, কারণ এই হাইটটা কার থেকে আসছে ইপি থেকে, এই যে দেখো এটা আসছে কার থেকে ইপি থেকে, আর এই এইচ প্রাইম কার থেকে আসছে ইকে থেকে। তো বিভব শক্তির বেলায় আর গতিশক্তির বেলায় কি হাইট সেম হিসাব করি আমরা না,
ইকের বেলায় হিসাব করি বস্তু উপর থেকে কত নামছে, আর ইপির বেলায় হিসাব করি বস্তু নিচ থেকে কত উপরে আছে। তাহলে বস্তু আছে কোথায়? এখানে না, আমরা বলছি না এক্স মিটার উচ্চতায় বস্তুটা আছে, তাহলে এই যে এক্স মিটার উচ্চতা, তাহলে বস্তু ভূমি থেকে কত উপরে আছে? এক্স মিটার উপরে। তাহলে এই যে 4 ইন্টু বসবে এখানে কত? এক্স, কারণ বস্তু ভূমি থেকে কত উপরে আছে এটা কার জন্য হিসাব করি আমরা? বিভব শক্তির জন্য। এই যে এইচটা কার থেকে আসছে? বিভব শক্তি থেকে, এই জন্য এখানে কি বসছে? এক্স বসে গেছে। আর এইচ প্রাইম, এইচ প্রাইম কি? গতিশক্তির জন্য। তাহলে গতিশক্তির জন্য হাইট কেমনে কাউন্ট করে? উপর থেকে কতটুক নামছে। তাহলে বস্তু ছিল এখানে এতে, ওইখান থেকে সে এখানে আসছে, নামছে কতটুক? এই যে 56.12 মাইনাস কি? এক্স। তাহলে এখানে 4 ইন্টু এক্স মানে এটাকে আমি একেবারে কি 4x লিখতে পারি। 4 ইন্টু এক্স মানে তো 4x। তো এই এক্সটা যদি এদিকে আসে প্লাস হয়ে যাবে না? তাহলে কত হয়? 5x। তাহলে 5x ইকুয়াল টু 56.12। তাহলে এখান থেকে দেখো তো এখন এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালু আসবে 56.12 ডিভাইডেড বাই কত? 5, 11.22, 11.22 মিটার। এই যে দেখছো এক্স এর ভ্যালু বের হয়ে গেছে। এটাই তোমার অ্যান্সার না? ভূমি থেকে কত উচ্চতায় বলছে না? এই যে তুমি বলছিলে কি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় ধরে নিছিলা বিভব শক্তি গতিশক্তি 4/1 হবে। এই যে তো এক্স এর ভ্যালুটাই তো আমার কি? ভূমি হতে উচ্চতা। এই যে ভূমি হতে উচ্চতার মান আসছে কত? 11.22 মিটার। বুঝতে পারছি না ম্যাথটা? খুব বেশি কঠিন ছিল? একটু মনোযোগী হইতে হবে, একটু মনোযোগ দিয়ে যদি সুন্দর করে কনসেপ্টটা ফলো করো, খুব বেশি কঠিন কিছু না। কেমন? তাহলে এই জায়গায় ইকুয়েশন বসাই কি করবা? জাস্ট ফর্মুলা বসাই ভ্যালুগুলো বসাবা। দুই জায়গায় একটু কেয়ারফুল থাকতে হবে। প্রথম জায়গা হচ্ছে এটা, ইকুয়েশন লেখার সময় এই সংখ্যাটা বরাবর করে বসাইতে হবে, যার সাথে বলছে তার সাথে। 1/4 যদি ইপির সাথে বসাইতাম তাহলে ম্যাথ ভুল। এটা বুঝবো কেমনে? ওই যে বলছি প্রথমে ইপি আর ইকে লিখে ফেলবা সমানের দুই পাশে। এরপর এই 1/4 এরকম কথাগুলো যার সাথে থাকবে, 1/4, দ্বিগুণ, 3 গুণ, 1/3, 1/5, এই কথাগুলা যে রাশিটার সাথে থাকবে, হয় বিভব শক্তির সাথে থাকবে না হয় গতিশক্তির সাথে থাকবে, যার সাথে থাকবে তুমি জাস্ট তার সাথে বসাই দিবা। এই প্রশ্ন কার সাথে ছিল? যে গতিশক্তির 1/4, গতিশক্তির মানে গতিশক্তির সাথে আছে, এই জন্য গতিশক্তির সাথে বসছে। বুঝছো? তাহলে এখানে একটু কেয়ারফুল থাকতে হবে। সেকেন্ড জায়গা যেটা কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে হাইট বসানোর সময়। একটা হাইট হচ্ছে গতিশক্তির জন্য, আর একটা হাইট হচ্ছে বিভব শক্তির জন্য। তো বিভব শক্তির হাইট বসাবা কোনটা? ভূমি থেকে কত উপরে আছে সেটা বসবে। আর গতিশক্তির হাইট কোনটা বসবে? উপর থেকে নিচে নামছে কতটুকু নামছে ওইটা বসবে। এইটুকু খেয়াল করলে এখানে আর কোনো জটিলতা নেই, মোটামুটি সবগুলা পারার মতো বিষয়। পারবো না? এখন এখানে যদি 1/4 না দিয়ে 1/3 দেয়, 1/5 দেয়, ম্যাথ কি কঠিন? দেখো তো পুরা প্রসেসে কোনো পরিবর্তন আসবে? প্রসেস ক্যালকুলেশন সব সেম, শুধু এখানে ভ্যালুটা চেঞ্জ হবে। যদি বলতো অর্ধেক তাহলে এখানে হাফ বসাইতাম, যদি বলতো 1/5 তাহলে এখানে 5/1 বসাইতাম, যদি বলতো যে 1/3 3/1 বসাইতাম, যদি দ্বিগুণ বলতো শুধু 2 বসাইতাম, 3 গুণ বললে শুধু 3 বসাইতাম। এইটুকু না পার্থক্য? আর কোথাও কোনো ক্যালকুলেশনে কোনো পার্থক্য আছে? না। এই জন্য তো বললাম এটা একই ম্যাথ সব জায়গায়, ওই শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিবে, অর্ধেক বলবে, 3 গুণ বলবে, এরকম চেঞ্জ করবে, আর বাদ বাকি সব সেম। পারবো আশা করি। এবার আমাদের লাস্ট ওয়ান, এই ম্যাথটাই সবচেয়ে বেশি আসে এখান থেকে, যেটা হচ্ছে ঘ নাম্বার, 4 মার্কের জন্য দেয়। ঠিক আছে, 4 নাম্বার প্রশ্নে দেয় যে বস্তুটা ফেলে দিলাম এত উপর থেকে, তো এটা শক্তির সংরক্ষণশীলতাটা মেনে চলছে কিনা, শক্তির সংরক্ষণশীলতা যে নীতিটা আছে সেটা মেনে চলে কিনা। আসো এটা কিভাবে সলভ করতে হয় একটু দেখি। এটাও তুমি চিত্র এঁকে কি করবা? ম্যাথটা করবা। চিত্র তো অলরেডি এখানে আঁকাই আছে, তবু আমরা পাশে একটু জাস্ট কি করি? এঁকে নেই, এবং আমাদের হাইটগুলো বসাইতে হবে। তাহলে এটা হলো আমাদের এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু। তাহলে এই হাইটটা হলো কত? 50 মিটার। আর এই হাইটটা আমরা বের করছিলাম 2.04 মিটার। আর এ বি কত? 4.08 মিটার। এই যে বুঝছো, এটা হলো সিডি হলো 50 মিটার, সিডি এর উচ্চতা। 2.04 হচ্ছে বি থেকে সি এর উচ্চতা, আর 4.08 হচ্ছে এ থেকে বি এর উচ্চতা। এগুলো কোথায় কোথায় পাইছি কিন্তু আমরা বের করছি, 50 তো দেওয়াই আছে। এ বি অংশের উচ্চতা আমরা 1 নম্বরে বাইর করছি, এই যে 4.08। মাঝখানে এটা কেমনে পাইছি? ওই যে এখানে দেওয়া আছে, এ বি ইকুয়াল টু যদি 2 বিসি হয় তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? এ বি বাই 2 হবে। তো এ বি কে তুমি 2 দিয়ে ভাগ করো, এ বি কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2.04। এটা কার উচ্চতা? বিসি এর উচ্চতা। এখন কি বলছে? শক্তির সংরক্ষণশীলতা নীতি। ছোট্ট করে একটু বলি, শক্তির সংরক্ষণশীলতা নীতির কি? শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে একটা বস্তুকে মনে করো তুমি ভূমি থেকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে ওখান থেকে ফেলে দিছো,
তো এই বস্তুটাতে এই সবগুলো পয়েন্ট অতিক্রম করে ভূমিতে এসে পড়বে আবারও, তাই না? তো বিষয়টা হচ্ছে একটা বস্তু মনে করো এরকম, ধরো আমি যদি একটু ছোট করে বলি ব্যাখ্যাটা, এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন আস্তে আস্তে কি তার গতিশক্তি বৃদ্ধি পাবে। মানে এখানে যখন থাকবে একদম সর্বোচ্চ উচ্চতায় তখন বস্তুর কোনো গতিশক্তি নাই, মনে রাখবা। একদম টপ পয়েন্টে বস্তুর কি থাকে না, গতিশক্তি থাকে না, কারণ সে তো এখনো বেগ প্রাপ্ত হয় নাই, সেই স্থির। তো বেগ না থাকলে গতিশক্তিও থাকবে না, তাহলে টপ পয়েন্টে গতিশক্তি কি শূন্য। সো পুরো শক্তিটাই হচ্ছে কি বিভব শক্তি, ইটি, মানে টোটাল এনার্জি। তো বস্তুর এখানে যে শক্তিটা আছে পুরো শক্তিটাই হচ্ছে তার কি বিভব শক্তি, বুঝতে পারছো? তো বস্তুটাকে যখন তুমি ফেলে দিবা, এবার তার শক্তির মধ্যে একটা পরিবর্তন আসবে। পরিবর্তন মানে এরকম না যে তার শক্তি বেড়ে যাবে, যে না, পরিবর্তন মানে মনে রাখবা শক্তির রূপান্তর। শক্তি কখনো ধ্বংস সৃষ্টি হয় না, শক্তি জাস্ট কি করে রূপটা চেঞ্জ করে। তো এইখানে তার কোনো গতিশক্তি ছিল না, পুরো শক্তিটাই বিভব শক্তি ছিল। কিন্তু বস্তু যত নিচের দিকে পড়বে আস্তে আস্তে তার বেগটা বাড়বে না আগের তুলনায়? বেগ কি শূন্য থাকবে না। তো বস্তুর বেগ যখন বাড়বে তার মধ্যে গতিশক্তি বাড়বে না। তো আগে গতিশক্তি শূন্য ছিল, এখন গতিশক্তি বাড়বে। তো এই গতিশক্তি আসলো কোত্থেকে? শক্তি কি জন্ম নেয় নতুন করে? না, শক্তির সৃষ্টি ধ্বংস কোনোটাই নাই। তো কথা হচ্ছে শক্তি যদি নতুন করে এখানে জন্ম না নেয়, নতুন করে ওর মধ্যে শক্তির সৃষ্টি না হয়, তো এই বস্তুর গতিশক্তি বাড়তেছে কেমনে? এই গতিশক্তি আসলো কোত্থেকে? ওই যে বিভব শক্তি থেকে। অর্থাৎ এইখানে যে বিভব শক্তিটা ছিল ওইখান থেকে একটা অংশ আস্তে আস্তে কি গতিশক্তিতে রূপান্তরিত হবে। বস্তু যত নিচের দিকে পড়বে তার গতিশক্তির মানটা বাড়তে থাকবে, বিভব শক্তির মানটা আস্তে আস্তে কমতে থাকবে। মানে হচ্ছে গতিশক্তি বিভব শক্তিটা আস্তে আস্তে কিসে পরিণত হবে? ইকেতে পরিণত হবে। অর্থাৎ ইপি থেকে অল্প অল্প করে ভ্যালু কিসে পরিণত হতে থাকবে? গতিশক্তিতে। বস্তু যত নিচে পড়বে, মনে করো এখানে এখানে গতিশক্তির চেয়ে এই জায়গার গতিশক্তি আরো বেশি হবে, কারণ এখানে বেগ বেশি। সো এখানের বিভব শক্তির চেয়ে এখানের বিভব শক্তি কি হবে তখন? কম হবে। তো বস্তু যত উপর উঠবে বিভব শক্তি তত বেশি, কিন্তু যখন নামতে শুরু করবে আস্তে আস্তে ওই বিভব শক্তিটাই তার মধ্যে কি গতিশক্তিতে রূপান্তরিত হতে শুরু করে। এবং বস্তু যখন ভূমি টাচ করবে একেবারে ভূমি স্পর্শের পূর্ব মুহূর্তে, ভূমি স্পর্শ করার পর তো থেমে যাবে, কিন্তু একদম যখন ভূমি টাচ করবে একদম স্পর্শের মুহূর্তে সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাতে আর কোনো কি থাকবে না, বিভব শক্তি থাকবে না। কেন? কারণ আমরা বলছিলাম না বিভব শক্তি থাকার জন্য শর্ত কি বস্তুকে ভূমি থেকে একটা হাইটে থাকতে হবে, অর্থাৎ বস্তুকে ভূমি থেকে একটা উচ্চতায় থাকতে হবে। বস্তু যখন ভূমি স্পর্শ করে তো ভূমি থেকে তার আর কোনো উচ্চতা আছে? সে তো অলমোস্ট ভূমির সাথে কি সংযুক্ত হয়ে গেছে, ভূমি থেকে সে কোনো কি নাই, উপরে নাই। তখন তার বিভব শক্তি কি হয়? শূন্য হয়, এবং সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ শক্তিটা সবগুলা বিন্দুতে সংরক্ষিত আছে, শক্তি কোথাও বাড়েও নাই কোথাও কমেও নাই। এই জিনিসটাই ছোট্ট কথাটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ এই টপ পয়েন্টে মনে করো তার মধ্যে টোটাল 100 জুল শক্তি আছে, তাহলে বস্তুটা যতক্ষণ কি ভূমি একদম পরিস্থির হয় নাই, যতগুলো পয়েন্ট তুমি চিন্তা করবা সব জায়গায় তার শক্তির মানটা কত থাকবে? 100ই থাকবে। সবগুলো পয়েন্টে তার শক্তি কত থাকবে? 100 জুল 100 জুল 100 জুল করে থাকবে। অর্থাৎ তার শক্তির পরিমাণটা বাড়বেও না কমবেও না। তো এই পয়েন্টগুলোতে সব জায়গায় শক্তিটা সেম থাকা, টোটাল এনার্জি টোটাল এনার্জি টোটাল এনার্জি ইটি, টোটাল এনার্জিটা কি থাকবে? সেম। তো টোটাল এনার্জি আবার কেমনি হিসাব করে? গতিশক্তি আর বিভব শক্তির যোগফলকে মোট শক্তি বলে। তো এই ইটি টোটাল এনার্জিটা সবগুলা বিন্দুতে কি থাকবে? সেম থাকবে। এই সেম থাকাকেই বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। আমাদেরকে সেটাই চেক করতে বলছে যে এই নীতিটা সে মেনে চলে কিনা। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের উদ্দীপকের 4টা পয়েন্ট দিছে, আমরা 4টা পয়েন্টে কি বের করব? বস্তুর টোটাল এনার্জি বের করব। 4টা পয়েন্টে বস্তুর কি বের করব? টোটাল এনার্জি বের করব। তাহলে আসো আমরা টোটাল এনার্জি এবার বের করা শিখি। মোটামুটি আমরা এখন শক্তি বের করতে জানি, আমরা এখানে 3 নাম্বার প্রশ্ন অলরেডি দেখছি। এবার আমরা জাস্ট প্রত্যেক পয়েন্টে করব। তাহলে আসো এ বিন্দুতে যদি প্রথমে এ বিন্দুর জন্য ম্যাথ করি, এ বিন্দুটা এই পাশে করে ফেলি, জায়গা কম তো আসলে। এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দু, এখন এ বিন্দুর জন্য আমি সরাসরি কি লিখে দিব? ই কে 0। এখন কথা হচ্ছে স্যার কিভাবে লিখলেন এটা? সরাসরি 0 কেমনে লিখলেন কোনো ক্যালকুলেশন ছাড়া? স্যার একটু মনোযোগ দেন তো, একটু আগে না বলছি একদম টপ পয়েন্টে এ বিন্দুতে বস্তু যখন পড়া শুরু করে নাই, জাস্ট এ বিন্দু থেকে পড়বে, যখন পড়া শুরু করবে তখন তার মধ্যে বেগ বাড়বে। কিন্তু একদম এ বিন্দুতে বস্তুর বেগ 0 না, স্থির না, সে স্থির অবস্থায়
বস্তুর মধ্যে কোনো বেগ থাকে না, আর বেগ না থাকলে তার মধ্যে কোনো গতিশক্তিও থাকবে না। তাহলে এখানে লিখবা যে সাইড নোট দিতে পারো যে কেন 0, তুমি বলবা সর্বোচ্চ উচ্চতায় বস্তু স্থির, বস্তু স্থির, ফলে ভি শূন্য, ফলে ভি কি শূন্য। এটা হলো তার সাইড নোট, যে সর্বোচ্চ উচ্চতায় বস্তু স্থির, ফলে ভি শূন্য, এবং বেগ শূন্য বিদায় গতিশক্তিও কত শূন্য। তাহলে শুধু এ পয়েন্টে কি থাকবে ইপি, এবং সেটা কি mgh। তাহলে মান বসাও, এম কত 5, জি কত 9.8, এইচ কত হবে। এইচ বসানোর সময় একটু খেয়াল করবে কি বের করতেছো, বিভব শক্তি। বিভব শক্তির বেলায় নিয়ম কি, বস্তু যে পয়েন্টের বিভব শক্তি বের করতেছো ভূমি থেকে তার উচ্চতা, কোন পয়েন্টের বের করতেছো এ বিন্দুতে, তাহলে ভূমি থেকে এ বিন্দুর উচ্চতা কত, টোটাল হাইটটা না, এই যে ভূমি থেকে এ পর্যন্ত সবগুলোর যোগফল বসবে না, সবগুলোর যোগফল কত, একটু আগে দেখছি 56 কত 12, এই যে। তাহলে এবার গুণ করে দাও, কত আসে 5 × 9.8 × 56.12 আসবে হচ্ছে 5 × 9.8, হ্যাঁ 2749.88, 2700 কত এটা, হ্যাঁ 49.88 জুল। তাহলে এ বিন্দুতে তার মোট শক্তি ইটি, এটা মোট শক্তি, তাহলে মোট শক্তি কত হবে 2749, কারণ গতিশক্তি তো নাই, তো বিভব শক্তিটাই তার কি মোট শক্তি হয়ে যাবে। এই যে আমরা এ বিন্দুর কি বের করছি, মোট শক্তি বের করছি। আমরা এরকম প্রত্যেকটা পয়েন্টের কি বের করব, মোট শক্তি বের করব। মোট শক্তি বের করে সব জায়গায় মোট শক্তিটা সেম আছে কিনা এটাই যাচাই করব। তাহলে এবার আসো বি বিন্দুর জন্য বের করি আমরা। এবার লিখো বি বিন্দুর ক্ষেত্রে, তাহলে বি বিন্দুর ক্ষেত্রে ইপি বের করে ফেলি প্রথমে। ইপি সূত্র কি mgh, তাহলে এম কত 5, জি কত 9.8, এইচ কত হবে, ওই যে বিভব শক্তির বেলায় নিয়ম কি, ভূমি থেকে কত উপরে আছে, কোন পয়েন্ট বি পয়েন্টেরটা হিসাব করতেছি, সো বি পয়েন্ট কত উপর আছে। তাহলে বি পয়েন্টে যে দেখো বি থেকে ডি এর উচ্চতা, এটা না ভূমি থেকে উচ্চতা, মানে ভূমি থেকে কত উপর আছে সেটা কি বি থেকে ডি পর্যন্ত হাইট না, তাহলে 50 যোগ কত 2.04, তাহলে কত হয় 52.04, এই যেটা। তাহলে এখানে কত আসে, এটা 5 × 9.8 × 52.04, 2549, 2549, 2549.96 জুল। আচ্ছা এটা এখন এই যে বি পয়েন্টের কি বের করতে হবে, গতিশক্তি ই কে। এখন এটা তুমি বের করতেও পারো, আবার চাইলে বের না করলেও হবে, কারণ এই যে তোমাকে দেওয়া ছিল, এই যে দেখো বি, এই যে বি বিন্দুতে বস্তুর গতিশক্তি কত 200 জুল, এটা দেওয়া ছিল না, তো তুমি চাইলে উদ্দীপকের ভ্যালুটা ইউজ করতে পারো। এটাই ইউজ করার দরকার, কারণ এখানে দেওয়া আছে, আমি শুধু শুধু বের করবো কেন। যদি বের করতে হতো কীভাবে করতা, ওই যে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান তো দেওয়া আছে, ভি স্কোয়ার জায়গায় কি লিখতা ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউর মান কত বসতো শূন্য, উপর থেকে পড়তেছে মুক্তভাবে, 2gh এর মান বসাই দিবে 2 × 9.8, এইচ এর মান কত হবে 4.08, কেন বি বিন্দুর গতিশক্তি বের করতেছো, তাহলে আমরা গতিশক্তি কেমন হিসাব করে, উপর থেকে কত নামছে, তো উপর থেকে নামছে কত 4.08। তাহলে এখন ইটি টোটাল এনার্জি বের করতেছি, টোটাল এনার্জি কত, দুইটার যোগফল 200 প্লাস 2549.96, এই যেটা। তাহলে কত আসে এটা প্লাস 200, 2749.96, এই যে 2749 কত 96 জুল। এটা হলো আমার কি টোটাল এনার্জি, কোন বিন্দুতে, বি বিন্দুতে। তাহলে দেখো এ বিন্দু আর বি বিন্দুটা প্রায় সেম, শুধু এই যে দশমিকের পরে একটু পার্থক্য হয়ে গেছে, এটা হয়তো ভ্যালু কম বেশি নেওয়ার কারণে একটু পার্থক্য হয়েছে। এটাকে তুমি অলমোস্ট সেম বলতে পারবে, এটা খুব বেশি পার্থক্য না, অর্থাৎ দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা সেম, ওই দশমিকের পরে এটাতে 96, এটাতে 88, অলমোস্ট কাছাকাছি, এটা খুব বেশি পার্থক্য করে না, তো এটার এটা সেম অলমোস্ট, ঠিক আছে। তাহলে আমরা কি কি করলাম, এ বিন্দুটা বের করলাম, বি বিন্দুটা বের করলাম, এবার আমাদের করতে হবে কি সি বিন্দুটা। এখানে তো জায়গা শর্ট, আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পারছি না জিনিসটা, বুঝছো তো বি বিন্দু কিভাবে হিসাব করছি, আমি এটা মুছে আমরা সি বিন্দুটা করব। আমরা এ এবং বিটা দেখলাম যে সেম, এ বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি কি আসছে সেম আসছে, এবার আমরা সি বিন্দুটা করব। সি বিন্দুর জন্য সেম আসে কিনা একটু দেখব।
তাহলে এবার আসো সি বিন্দুর ক্ষেত্রে। সি বিন্দুর ক্ষেত্রে প্রথমে যদি আমরা ইপি বের করে ফেলি, ইপি ইকুয়াল টু কি mgh, তাহলে m কত 5, g 9.8, h এর ভ্যালু কত ওই যে সি বিন্দুতে বের করতেছো। তো ইপি কেমনে হিসাব করে, ভূমি থেকে কত উপরে আছে, তো ভূমি থেকে কত উপরে আছে যে দেখো ডি থেকে সি পর্যন্ত উচ্চতা কত 50 না, তাহলে কত বসবে 50, তাহলে এটার ভ্যালু কত হয় 50 ইন্টু 5 ইন্টু 9.8, ভ্যালু আসবে 2450, 2450 জুল। এই যে এটা হলো আমার সি বিন্দুর বিভব শক্তি। এবার সি বিন্দুতে কি বের করব, গতিশক্তি, এটা কিন্তু আর দেওয়া না, এটা বের করতে হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে মান বসাও হাফ, এম এর মান কত 5, ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে কত আসে এখানে 5/2, ইউর মান তো 0 হয়ে যাবে, ঠিক আছে। উপর থেকে কত নামছে, এইখান থেকে আসতেছে ও, তাহলে এখান থেকে সিতে আসছে, তাহলে উপর থেকে কতটুক নামছে সি বিন্দুর জন্য, এই যে এইটা যোগ এটা না, তাহলে কত হয় 6.12, তাহলে এখানে 2 বসবে ইন্টু 9.8, হাইট কত বসবে 6.12। এটা বুঝছো কি না একটু খেয়াল করবা, ইকের বেলায় হ্যাঁ ইকের বেলায় কেমন হিসাব করি, উপর থেকে কত নামছে, তো কোন বিন্দুর জন্য বের করতে চাও, সি বিন্দুর জন্য, তাহলে এই যে সি বিন্দু, তাহলে উপর থেকে কত নামছে দেখো তো, এই যে অ্যাসি পরিমাণ না, তো অ্যাসি এই যে দেখো এটা হলো অ্যাবি, এটা হলো বিসি, এই দুটোর যোগফলই তো অ্যাসির সমান, তাহলে এটা যোগ করলে কত হয় 6.12, তাহলে এখানে ভ্যালু কত আসবে, ভ্যালু আসবে হচ্ছে 5 ইন্টু 9.8 ইন্টু 6.12, এটা আসবে 299.88, 299.88 জুল। এটা হলো আমার কি ইকের ভ্যালু। তাহলে এখন টোটাল এনার্জি কেমনে বের করবো, দুটোটার যোগফল, একটা হলো 299.88 আর একটা হলো 2450, তাহলে এই দুটোর যোগফল কত আসে, যোগ 2450, হ্যাঁ 2749.88, 2749.88 জুল। এই যে দেখছো সি বিন্দুরও কি মোট শক্তি কি আসছে, সেম আসছে। আশা করি বুঝছি না এটা। তাহলে আমরা তিনটা বিন্দু অলরেডি করে ফেলছি, এ বিন্দুর মোট শক্তি যত, বি বিন্দুটা আমরা এর আগে করছিলাম, আমরা দেখছি বি বিন্দুর মোট শক্তি সেম ছিল, সি বিন্দুটা এখন বের করছি, এই যে বিভব শক্তি, এই যে গতিশক্তি, দুইটার যোগফল মোট শক্তি, এটাও কি আছে সেমই আছে, তাহলে পার্থক্য হয় নাই। তাহলে সি বিন্দুটাও আমরা করলাম। এখন আমাদের আর কয়টা বিন্দু বাকি আছে, একটা, তাহলে এই যে সি বিন্দু, এখন আমরা কি করব, ডি বিন্দুটা যাচাই করব। তাহলে ডি বিন্দুর জন্য আমাদের আবার কাজ কমে যাবে, এ বিন্দুর জন্য যেরকম কাজ কমে গেছিল, ডি বিন্দুর জন্য কি কমে যাবে, কেন, একদম টপ পয়েন্টে কি ছিল, গতিশক্তি শূন্য ছিল না, কারণ সে কি কোনো বেগ প্রাপ্ত হয় না, তার কোনো গতিশক্তি ছিল না, সেই কারণে। তো ডি বিন্দু কোন বিন্দু, একেবারে ভূমির বিন্দু না, হ্যাঁ গ্রাউন্ড পয়েন্ট, তো গ্রাউন্ড পয়েন্ট মানে কি ভূমি স্পর্শের মুহূর্ত, তো যখন ভূমি স্পর্শ করবে, বস্তু তো ভূমি থেকে আর কি নাই, উচ্চতা নাই, তো ভূমি থেকে যদি একটা হাইটে একটু উপরে না থাকে, বস্তুর বিভব শক্তি থাকবে না। তাহলে শর্টকাট এটা মনে রাখবা, একদম সর্বোচ্চ উচ্চতা টপ পয়েন্টে বস্তুর গতিশক্তি শূন্য, একেবারে গ্রাউন্ড পয়েন্ট ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুর বিভব শক্তি শূন্য। তাহলে এখানে ডি বিন্দুর বেলায় তুমি ডিরেক্টলি লিখে দিবা ইপি ইকুয়াল টু 0, বুঝতে পারছি, বুঝি নাকি বুঝি নাই, সাইড নোট কি দিবা, সাইড নোট লিখবা ভূমি স্পর্শের মুহূর্তে ভূমি স্পর্শের মুহূর্তে এটা বলতে পারো যে কি বলবা, ধরো সম্পূর্ণ শক্তি গতিশক্তিটা বলে দিবা, সম্পূর্ণ মানে এখানে কোনো বিভব শক্তি নাই, সম্পূর্ণ শক্তি, সম্পূর্ণ শক্তি গতিশক্তি, এটা বলে দিব, ঠিক আছে। এটা হলো আমার ইপি 0 হওয়ার কারণ, অর্থাৎ মূল কারণ হচ্ছে ওই যে ভূমি থেকে কি নাই, কোনো উচ্চতাই নাই, তো ভূমি থেকে যদি একটা মিনিমাম হাইটে সে না থাকে, তার কোনো বিভব শক্তি থাকবে না, তাহলে শুধু কি থাকবে ইকে, সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, তাহলে মান বসাই হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কত, ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে হাফ বসলো, এম কত 5, এখানে কত ইউ তো 0, ও যে একদম উপর থেকে পড়ছে, তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু হাইট কত, কতটুক নামছে, গতিশক্তির বেলায় কি হিসাব করি আমরা, কতটুকু নিচে নেমে আসছে, তো তুমি বের করতেছো একদম ডি বিন্দুর জন্য এখানে, তাহলে বস্তু আগে ছিল কোথায়, এইখানে এতে, তাহলে কতটুক নামছে, একেবারে পুরো হাইটটা নামছে না, তো পুরো হাইটের ভ্যালু কত 56.1
1 2, তাহলে এখানে কত আসে? এটা ওই যে সেম এই জিনিসটাই আসবে, কারণ 2 2 তো কাটা যাবে। তো 5 ইন্টু 9.8 ইন্টু কি 56.12, যে সেম এটাই আসবে 2749.88 জুল। তাহলে ডি বিন্দুর টোটাল শক্তি কি হবে? এটাই হবে, কারণ ইপি তো 0। তাইলে 2749 পয়েন্ট কি হবে? 88 জুল, এটাই হবে। এই যে দেখো, চারোটা বিন্দুর আমরা কি বের করছি? মোট শক্তি বের করছি। তো আমরা দেখলাম বস্তুটা চারো বিন্দুতে বা চারটা বিন্দু সবগুলোর মধ্যেই মোট শক্তির মান অপরিবর্তিত ছিল। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, টোটাল এনার্জির মানের কোনো পরিবর্তন হয় নাই। যেহেতু মান পরিবর্তন হয় নাই, তাহলে আমরা বলবো বস্তুটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। বুঝতে পারছি? কারণ শক্তির সংরক্ষণশীলতা নীতি সে বলে আমাদেরকে যে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে ভূমিতে পড়ে একেবারে স্থির হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে কিনা, মানে ভূমি স্পর্শের মুহূর্ত পর্যন্ত তার মোট শক্তি অপরিবর্তিত থাকবে। শুধু গতিশক্তি বিভব শক্তি কি এক্সচেঞ্জ করবে, কোনো সময় গতিশক্তি বেশি, কোনো সময় বিভব শক্তি বেশি, গতিশক্তি বিভব শক্তির রূপান্তর, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর, এই কার্যক্রম চলবে। কিন্তু টোটাল শক্তির কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি? টোটাল শক্তির কোনো পরিবর্তন হয় নাই, আমরা সেটা যাচাই করছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বস্তুটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। বুঝতে পারছি? চারটা প্রশ্ন আমরা সলভ করলাম। মোটামুটি চারটা প্রশ্নই হচ্ছে মানে বোর্ডে আসছে যেগুলা, এই চারটাই বোর্ডে আসছে। এখানে 2 নাম্বারটা কিন্তু আলাদা উদ্দীপক থেকে ছিল, এই উদ্দীপকে ছিল না। তো যেহেতু আমরা মোটামুটি একই রকম কনসেপ্ট, তো আমরা একসাথে অ্যাড করে ফেলছিলাম। তো একটা ইনফরমেশন গ্যাপ হয়ে গেছিল, যে টোটাল হাইটটা, এই জন্য আমরা আলাদা করে এটা অ্যাড করছিলাম। তো এখানে মনে রাখবা এগুলো খুব বেশি জটিল কিছু না। তুমি যদি ওই যে গতিশক্তি বিভব শক্তির বেসিক কনসেপ্টটা বুঝো, যেটার ক্যালকুলেশনটা কেমনে করে, হাইটটা কিভাবে ক্যালকুলেট করে, একটুক যদি তুমি বুঝো, এখানে মানে এগুলা বুঝা খুব বেশি জটিল বা কঠিন কিছু না, আশা করি। বুঝতে পারছি? তো আশা করি একটু যদি ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো, ভালো করে একটু বুঝে পড়ো, লেকচারগুলো একটু বুঝার চেষ্টা করো, আশা করি পারবা। আর কোনো কিছু না বুঝলে ভাইয়া তো আসি, জানাবা, কমেন্টে আমাদেরকে জানাবা যে আমরা কোন পার্টটা তোমরা বুঝো নাই। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সহযোগিতা করার, তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকের লেকচার তাহলে এতটুকুই থাকবে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।